নমস্কার। বন্ধ দরজার ভেতর প্রসিদ্ধ খেলোয়াড় ক্যাপ্টেন হোয়াংহো নিহত হলেন। কে এই আততায়ী? সে ঢুকলো কিভাবে? হত্যার অস্ত্র কি ছিল? কি পরিণাম হয়েছিল ডিটেকটিভ মিস্টার মরিসের, যিনি সেই দুঃস্বপ্নের রাত্রে উড়ে যেতে দেখেছিলেন একটি কুৎসিত বাদুড়কে? জানতে হলে চলে আসুন রুকুর গল্পের আসরে। নমস্কার। আজকের গল্প নৈশ অভিযান। আপনাদের সাথে আছি আমি ঋদ্ধিমান রুদ্র। লেখকের নাম জানতে পারলাম না, কারণ সংগৃহীত বইটির প্রথম পাতাকটি নাই। কেউ জানলে আমাকে জানাবেন। আজ আমরা গল্পের প্রথম পর্বে। রাত প্রায় 2:30। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার মরিস তখন বাড়ি ফিরছিলেন। ব্ল্যাকআউটের জন্য রাস্তা ঘন অন্ধকারে আচ্ছন্ন। মরিস চিন্তিতভাবে পথ চলছিলেন। কিছু দূর গিয়েই তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। তার সামনে ডানদিকে একটা প্রকাণ্ড বাড়ি। সেই বাড়ির ওপরের দিকে চোখ পড়তেই তিনি একটু বিস্মিতভাবে দাঁড়িয়ে দেখতে পেলেন দোতলায় একটা ঘরের জানলায় সবুজ একটা আলো অতি অদ্ভুতভাবে আন্দোলিত হচ্ছে। আলোটা অনেকটা সাইকেলের বাতির মতো দেখতে হলেও অতি কোমল ও সবুজ আভা তার। আলোটাকে এদিক ওদিক আন্দোলিত হতে দেখে মরিস এটুকু বুঝতে পারলেন যে সে আলো দিয়ে কাউকে সংকেতে কিছু জানানো হচ্ছে। কিন্তু এই গভীর রাত্রে কে যে কাকে এই অদ্ভুত উপায়ে কিসের সংকেত প্রেরণ করছে মরিস তা বুঝে উঠতে পারলেন না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে আলো আন্দোলনকারীকে দেখবার চেষ্টা করলেন, কিন্তু একখান অতি অস্পষ্ট হাত ছাড়া আর কিছুই দেখা গেল না। মরিস একদৃষ্টে সেই অস্পষ্ট আলোকধারী হাতটার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। রাত 2:30টার সময় ঘন অন্ধকার রাত্রে না ঘুমিয়ে সবুজ আলোর সাহায্যে সংবাদ পাঠাবার মানে কি? সংবাদ প্রেরণকারীকে তো দেখতে পাচ্ছি, কিন্তু সাংকেতিক সংবাদ গ্রহণ করছে কে? মরিস তার সম্মুখে ও পেছনে তাকালেন, কিন্তু কাউকে তিনি দেখতে পেলেন না। যতদূর দেখা যায় সারি সারি বাড়ি আবছা ভূতের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারের ভেতর। কোনো মানুষের সন্ধান পাওয়া তো দূরের কথা, কাছাকাছি কোনো জীবিত প্রাণীকেও তিনি দেখতে পেলেন না। মরিস ভুলে গেলেন তার বাড়ির কথা। তিনি কৌতূহলী হয়ে আলোর দিকে চোখ রেখে পথের একপাশে গিয়ে আত্মগোপন করে দাঁড়ালেন। অভিজ্ঞ পুলিশ কর্মচারী মরিস এটুকু বুঝতে পেরেছিলেন যে সেই সবুজ আলো বৃথাই আন্দোলিত হয়নি। তিনি শীঘ্রই হয়তো সেখানে অদ্ভুত কিছু দেখতে পাবেন। মরিস চুপ করে দাঁড়িয়ে চারদিকে তার সতর্ক দৃষ্টি রাখলেন। মাঝে মাঝে সেই আলোটার দিকে তাকিয়ে দেখলেন তখনও সেটা ঠিক আগের মতোই এদিক ওদিক দুলছিল। মরিস একবার ভাবলেন যে লোকটা বুঝবা উন্মাদ, কিন্তু পরক্ষণেই তিনি ভাবলেন লোকটা আর যাই হোক উন্মাদ কখনো নয়। উন্মাদ হলে সে এইভাবে সাংকেতিক বার্তা পাঠাতে পারত না। প্রায় মিনিট 3 আন্দোলিত হয়ে সেই সবুজ আলো হঠাৎ অদৃশ্য হলো। আলোটাকে অদৃশ্য হতে দেখে মরিস চারদিকে সতর্ক দৃষ্টি রেখে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইলেন। মিনিট 5 সবই চুপচাপ। অন্ধকার রাতের সেই ভয়াবহ নিস্তব্ধতা মরিসের কাছে অসহ্য বোধ হলো। একটা কিছু ঘটবে নিশ্চয়ই, কিন্তু সেটা যে কি তা বুঝতে না পেরে তিনি অস্থির হয়ে উঠলেন। এমন সময়ে সামনেই কোথাও একটা মোটরের চলতি ইঞ্জিনের মৃদু শব্দ শোনা গেল। শব্দ শুনে তিনি সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি দেখতে পেলেন সেই অন্ধকারাচ্ছন্ন পথ দিয়ে একটা প্রকাণ্ড কালো রঙের মোটর
অতি ধীরে তার দিকেই এগিয়ে আসছে। মরিস বুঝতে পারলেন যে মোটরটা এই পথে আর খানিকটা অগ্রসর হলেই তার আত্মগোপন করাই বৃথা হবে। মোটরের আরোহী যেই হোক না কেন, মরিস তার কাছে আত্মপ্রকাশ করা উচিত বিবেচনা করলেন না। তার কেমন একটা ধারণা হলো সেই সবুজ আলোর সাংকেতিক বার্তা অনুসারেই মোটরটা সেখানে এমন হঠাৎ উপস্থিত হয়েছে। তাছাড়া সেই অন্ধকার নির্জন পথে মোটরটার উপস্থিতির কোনো কারণই তিনি খুঁজে পেলেন না। গোপনে সেই মোটরের আরোহীকে দেখবার জন্য তিনি একটা দেওয়ালের পেছনে আত্মগোপন করে দাঁড়ালেন। মোটরটা কিন্তু আর বেশি দূরে অগ্রসর না হয়ে হঠাৎ বাড়ি থেকে খানিকটা দূরেই থেমে গেল। তারপর একটা অস্পষ্ট শিসের শব্দ তার কানে এলো। মরিস রুদ্ধ নিঃশ্বাসে একদৃষ্টে সেই দিকে তাকিয়ে দেখতে লাগলেন এরপর কি ঘটে। মুহূর্ত মধ্যেই জানলায় জেগে উঠল আবার সেই সবুজ আলো। এবার কিন্তু সেটা আন্দোলিত না হয়ে একটু থেকেই হঠাৎ অদৃশ্য হলো। সেই সবুজ আলো অদৃশ্য হবার পরক্ষণেই যে ব্যাপারটা ঘটল, মরিসের পুলিশ জীবনে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন। তিনি অস্পষ্টভাবে দেখতে পেলেন যে মোটরের ভেতর থেকে একটা কিছু জমাট অন্ধকার বেরিয়ে এলো। তারপর সেটা সবুজ আলো দেখা গিয়েছিল যে জানলায়, সেই জানলাটি লক্ষ্য করে উড়ে গেল, কিন্তু জানলার কাছে পৌঁছেই সেটা ভেতরে অদৃশ্য হলো। মরিসের মনে হলো তিনি যেন নিস্তব্ধ অন্ধকার রাত্রে একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখছেন। সবুজ আলোর সাংকেতিক বার্তা, প্রকাণ্ড কালো মোটরের আবির্ভাব, উপরন্তু সেই অদ্ভুত খেচর প্রাণীর উপস্থিতি, সবগুলোই অতি অদ্ভুত রহস্যময় বলে তার বোধ হলো। মোটর থেকে বেরিয়ে সেই জমাট অন্ধকারময় প্রাণীটা ওপরের জানলা দিয়ে ভিতরে অদৃশ্য হলো। সেটা কোন জাতীয় প্রাণী তা তিনি ঠিক করতে পারলেন না, তবে সেটা খানিকটা বাদুড়ের মতো বলেই তার মনে হলো। কিন্তু বাদুড় কি কখনো এত বড় হতে পারে? মিস্টার মরিসের সমস্ত অভিজ্ঞতা ও স্মৃতিশক্তি মুহূর্ত মধ্যে গুলিয়ে গেল। অন্ধকারে সেই উড়ন্ত কুৎসিত বাদুড়টাকে দেখে বোধ হলো যেন স্বয়ং শয়তান বাদুড়ের বেশে আবির্ভাব হয়েছে। সমস্ত কিছুই যেন কোনো একটা ভীষণ ব্যাপারের সূচনা বলে মরিসের ধারণা হলো। 2 মিনিট সব চুপ। মোটরের ভেতরে আরোহী ছিল নিশ্চয়ই, কারণ একটু আগেই মোটরের ভেতর থেকে একটা অস্পষ্ট শিসের শব্দ শোনা গেছে, কিন্তু সে আরোহীকে তিনি দেখতে পেলেন না। মোটরটা নিস্তব্ধভাবে সেখানেই চুপ করে দাঁড়িয়েছিল। ভেতরে যে কোনো লোক আছে তা বাইরে থেকে কিছুই বুঝবার উপায় নেই। মিনিট 2 কেটে যেতেই একটা পাখা ঝাপটানির শব্দ শুনে মরিস ওপরে সেই জানলার দিকে তাকালেন। একটু আগে বাদুড়টা ভেতরে প্রবেশ করেছিল, সেটা এখন আবার সেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর সেটা সোজা মোটরের কাছে না এসে কয়েকবার ওপরে চক্রাকারে ঘুরে বেরিয়ে হঠাৎ মোটরের কাছে নেমে এলো। পরক্ষণেই মোটরের ভিতর কোথায় অদৃশ্য হয়ে গেল। সেই খেচর জিপটি মোটরের ভিতরে অদৃশ্য হওয়ার সাথে সাথেই মোটরটার ইঞ্জিন চলতে শুরু করলো। তারপর একটা ঝাঁকুনি দিয়ে সেটা দ্রুত বেগে মরিসের সামনে দিয়েই সোজা অন্ধকারে মিলিয়ে গেল। মোটরটা মরিসের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা লোক শূন্য দৃষ্টিতে মোটরের জানলাটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। লোকটার চেহারা দেখেই তিনি চমকে উঠলেন। সে চেহারা এমনি বিভৎস ও কুৎসিত। মোটরটা অদৃশ্য হওয়ার পর মরিস সামনের সেই বাড়িটার দিকে তাকালেন। তারপর অস্পষ্ট স্বরে বললেন, এই অদ্ভুত অভিনয়ের রহস্য কাল আমায় জানতেই হবে। ব্যাপারটা খুব সুবিধের বলে মনে হচ্ছে না। কাল সকালে উঠেই আমার প্রথম এবং প্রধান কাজ হবে রাতের এই ঘটনাটার কারণ অনুসন্ধান করা।
এত বড় একটা 5তলা বাড়ির দোতলায় এমন কি রহস্য লুকিয়ে আছে, কালই তা খুঁজে বার করতে হবে। যতটুকু মনে হচ্ছে বাড়িটায় ছোটোখাটো অনেকগুলো ফ্ল্যাট, আর নানা দেশীয় লোক তার অধিবাসী। মরিস তার হাটের রিস্টওয়াচের দিকে তাকিয়ে দেখলেন রাত শেষ হতে খুব বেশি দেরি নেই। তিনি একবার সেই বাড়িটার দিকে তাকিয়ে আবার অন্ধকারাচ্ছন্ন পথ ধরে অগ্রসর হলেন। মরিস চিন্তিতভাবে পথ চলছিলেন, নইলে তিনি দেখতে পেতেন তার আত্মগোপন করার সম্পূর্ণ বৃথা হয়েছে। কারণ সেই প্রকাণ্ড বাড়িটা থেকে একটা লোক অতি সন্তর্পণে রাস্তায় এসে দাঁড়ালো। তারপর সে মরিসকে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই বাড়িটার দিকে তাকিয়ে থাকতে দেখেই চমকে উঠে অন্ধকারে গা ঢাকা দিয়ে তার উপর লক্ষ্য রাখল। মরিস তার বাড়ির দিকে অগ্রসর হতেই সে বিড়ালের মতো অতি সন্তর্পণে তার অনুসরণ করতে লাগলেন। এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের প্রথম পর্ব।